হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি 2022-এ যে 99টা শিফটে পরীক্ষা হয়েছিল তার সবগুলি শিফটের সায়েন্সের কোশ্চেন আমি সম্পূর্ণ বাংলায় বিস্তারিত আলোচনার মাধ্যমে সমাধান করে দিচ্ছি। তো আজকের ভিডিওতে আমি 18/8/2022-এর শিফট 2 এর সবকটি বিজ্ঞানের প্রশ্ন আলোচনা করে দেব। ভিডিওটি তোমাদের আসন্ন রেলওয়ে গ্রুপ ডি 2025-এর পরীক্ষা এবং অন্যান্য আসন্ন রেলের সব পরীক্ষার জন্যই মোস্ট ইম্পর্টেন্ট, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে, ঠিক আছে? আর এর আগে আমি যেসব শিফটের বিজ্ঞানের প্রশ্ন সমাধান করে দিয়েছি তার প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে আগের ভিডিওগুলো দেখে নিও যদি না দেখে থাকো, ঠিক আছে? আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও। তো চলো শুরু করছি। দেখো, 1 নম্বর প্রশ্ন বলেছে সমান্তরালভাবে বেশ কয়েকটি রোধকে সংযুক্ত করে তার সমতুল্য বিবেচনা করা যেতে পারে। তো এখানে পাশে যে চিত্রটা আমি এনেছি এটা ত্রিপুরা বোর্ডের যে এনসিইআরটির বাংলা ভার্সন করেছে এসসিইআরটি নামে সেই বইয়ের। এখানে কি দেখানো হয়েছে? চিত্রে রোধকের সমান্তরাল সমবায় দেখানো হয়েছে। দেখো, এই যে R1, R2 আর R3 তিনটে রোধকে কি করা হয়েছে? সমান্তরালভাবে যুক্ত করা হয়েছে, সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। তো এখানে কি অ্যান্সার হবে এই কোশ্চেনের? দেখো, যখন একটা পরিবাহী আমরা দেখি তখন তার নির্দিষ্ট একটা রোধ থাকে এবং সেই পরিবাহীর একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল রয়েছে যাকে আমরা ক্যাপিটাল A দ্বারা ডিনোট করি। তো এর সাথে সমান্তরালে যখন একই রোধ বিশিষ্ট বা অন্য রোধ বিশিষ্ট আমরা আরও তার আমরা যুক্ত করব, তখন তাদেরও এক একটা রোধ থাকবে। যদি একই রোধ হয় তাহলে দুটোই আর হবে, না হলে এরকম R1 R2 এরকম হবে, তাই না? তো যতগুলোই আমি এর সাথে সমান্তরালে যুক্ত করি না কেন, তার ফলে কি হবে আমাদের? তার ফলে এরিয়া কি হয়ে যাবে? বাড়বে। ক্ষেত্রফল কি হবে? বাড়বে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, ঠিক আছে? অপশন বি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এবারে এখানে তোমাদের মনে হতে পারে যে রোধ কি বৃদ্ধি পাবে না? না, রোধ বৃদ্ধি পাবে না। কেন? তার কারণ হলো, দেখো আমি এই ছবিতে এই একটাকে কেটে দিচ্ছি, একটা রোধ আমি বাদ দিয়ে দিচ্ছি, বাকি দুটো ধরে নিয়ে করছি। তো R1 কত? 10 ওহম ধরো। R2 মানে রোধ 2 হলো তোমার 40 ওহম, ঠিক আছে? এদের যদি আমি সমতুল্য রোধ বের করি 1/R ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য রোধ কি হয়ে যাবে? 1/10 প্লাস 1/40, ঠিক আছে? তো এখন 10 আর 40 লসাগু করলে 40, 4 10 40 উপরে 4, 40 একে 40 উপরে 1, তো 4 আর একে 5 পাবো উপরে, 5 দিয়ে কাটলে 5 8 40, 1/8। তাহলে সমতুল্য রোধ মানে ইকুইভ্যালেন্ট রেসিস্টেন্স কত হয়ে গেল আমাদের? 8 হয়ে গেল, ঠিক আছে? দেখো, ছিল 10 আর 40, তার থেকে কমেছে না, তার মানে রোধ কি বৃদ্ধি পাচ্ছে? না, বৃদ্ধি পাচ্ছে না, তোমার হ্রাস পাচ্ছে। আর অপশন সিতে দেখো আছে পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি। পরিবাহীর দৈর্ঘ্য কি বাড়ছে? দেখো, আমি যদি শুধু এইটুকুও ধরি XY, তাহলে XY যা দৈর্ঘ্য ছিল তাই থাকবে, কারণ বাকিগুলো সমান্তরালে যুক্ত হয়েছে, তো দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে না, ঠিক আছে? আর এটা তো হ্রাস পাচ্ছে বলেছে ক্ষেত্রফল, তো এটা তো ভুল হবেই। ওকে, তো আমাদের অ্যান্সার কি হচ্ছে? অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট। এবারে 2 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোন বিক্রিয়াটি সিম্বলিক সংযোজন বিক্রিয়া উল্লেখ করে? তো সিম্বলিক কেন? তার কারণ হলো চিহ্ন দিয়ে দেখিয়েছে। আর সংযোজন বিক্রিয়া কাকে বলে? সংযোজন বিক্রিয়া হলো যখন দুটো আলাদা মৌল বা দুটো আলাদা পদার্থ বিক্রিয়া করে একটি পদার্থ তৈরি হয়, তখন সেটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। তো এখানে অপশন এ হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। দেখো, এ নামে একটা মৌল বা পদার্থ বি নামে একটা মৌল বা পদার্থের সঙ্গে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে একটা মৌল উৎপন্ন হচ্ছে সি, তাহলে দুটো একসাথে জুড়ে গিয়ে একটা মৌল উৎপন্ন হচ্ছে, তাই এটা সংযোজন বিক্রিয়া। ক্লিয়ার? চলো নেক্সট। এবারে 3 নম্বর প্রশ্ন বলেছে হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে জলের গঠন ড্যাশের উদাহরণ। তো হাইড্রোজেন দেখো 2H2 প্লাস O2, হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়া আমি লিখছি 2H2 প্লাস O2, এটার থেকে উৎপন্ন হয় 2H2O, ঠিক আছে? তো এই যে হাইড্রোজেন ও অক্সিজেন থেকে জলের গঠন হলো, এটা কি বিক্রিয়া? বিয়োজন বিক্রিয়া, জারণ এবং বিজারণ বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া নাকি সরণ বিক্রিয়া? তো কি অ্যান্সার হয়ে যাবে এখানে? এটাও আমাদের সংযোজন বিক্রিয়া। তার কারণ 2 নম্বরেই তোমরা দেখলে
2 নম্বর যে প্রশ্নটা ছিল সেখানেই দেখলে যে যখন আমাদের দুটো আলাদা আলাদা মৌল বা আলাদা আলাদা পদার্থ বিক্রিয়া করে একটা মৌল বা একটা পদার্থ উৎপন্ন হয়, তখন সেটা কি বিক্রিয়া হয়? সংযোজন বিক্রিয়া হয়। ঠিক আছে, তো এটা আমাদের সংযোজন বিক্রিয়া। এবার 2024-এ তোমাদের এই বিক্রিয়াটা দিয়ে দিয়ে একটা প্রশ্ন দিয়েছিল যে এই বিক্রিয়াটির মধ্যে তোমার কোনটি কি অবস্থায় রয়েছে। ঠিক আছে, তো হাইড্রোজেন কি? হাইড্রোজেন হলো গ্যাসীয় অবস্থা, অক্সিজেনও হলো গ্যাসীয় অবস্থা, আর জল কি? জল হলো লিকুইড এল। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ভেরি গুড। চলো নেক্সট। এবারে 4 নম্বর প্রশ্ন বলেছে একটি অপটিক্যাল ডিভাইস ওয়াই এর ধনাত্মক ফোকাস দৈর্ঘ্য আছে। ওয়াই হলো, তো দেখো ওয়াই হচ্ছে কি? একটা অপটিক্যাল ডিভাইস। অপটিক্যাল ডিভাইস কয় রকম? 2 রকম, একটা হলো লেন্স আর একটা দর্পণ। ঠিক আছে, তো লেন্স 2 রকমের হয়, অবতল উত্তল, দর্পণও 2 রকম, অবতল উত্তল। তো এখন ধনাত্মক ফোকাস দৈর্ঘ্য কার হয়? মনে রাখবে ধনাত্মক ফোকাস দৈর্ঘ্য কার হয়? উত্তল লেন্স এবং উত্তল দর্পণের। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, একটি উত্তল লেন্স অথবা উত্তল দর্পণ। ওয়াই হলো একটি উত্তল লেন্স অথবা একটি উত্তল দর্পণ, কারণ কি? এদের ধনাত্মক ফোকাস দৈর্ঘ্য আছে। ক্লিয়ার? নেক্সট। এইবারে 5 নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন ঘটনাটি মানুষের হৃৎপিণ্ডের ডায়াস্টোলের সময় ঘটে? দেখো মানুষের হৃৎপিণ্ডের ডায়াস্টোল, DIASTOLE, ডায়াস্টোল। ডায়াস্টোল মানে কি? শিথিল হওয়া। ঠিক আছে, ডায়াস্টোল মানে শিথিল। আর আরেকটা ঘটনা হয় যেটা হলো সিস্টোল, SYSTOLE, সিস্টোল। সিস্টোল মানে কি? সংকোচন। সিস্টোল মানে সংকোচন। ঠিক আছে, এবারে মানুষের হৃৎপিণ্ডের 4টে প্রকোষ্ঠ রয়েছে। মানুষের হৃৎপিণ্ডের 4টে প্রকোষ্ঠ আছে। একটা হলো আমাদের বাম অলিন্দ, আর এইটা হলো ডান অলিন্দ, আর এটা হলো বাম নিলয়, আর এটা হলো ডান নিলয়। ঠিক আছে, ইংলিশ টার্মগুলো মনে রাখবে। দেখো অলিন্দকে ইংলিশে বলে অ্যাট্রিয়াম, তো লেফট অ্যাট্রিয়াম এটা, আর এটা হলো রাইট অ্যাট্রিয়াম মানে ডান অলিন্দ। আর বাম নিলয় হলো তোমার লেফট ভেন্ট্রিকেল, আর ডান নিলয় হলো তোমার রাইট ভেন্ট্রিকেল। ঠিক আছে, এবার আমাদের এই বাম অলিন্দ থেকে রক্ত বাম নিলয়ে প্রবেশ করে। ঠিক আছে, আর ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়ে প্রবেশ করে। এবার যখন প্রবেশ করে তখন আমাদের যে হৃৎপিণ্ড সেটা স্বাভাবিক অবস্থায় আসে, অর্থাৎ শিথিল হয়। আর যখন রক্ত এই ডান অলিন্দ এবং বাম নিলয় থেকে ধমনীর মাধ্যমে বেরিয়ে যায়, ঠিক আছে, সারা শরীরে বেরিয়ে যায়, তখন কি হয়? এইগুলো কি হয়? চুপসে যায়, মানে সংকোচন ঘটে, অর্থাৎ সিস্টোল ঘটে। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম? তাহলে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে রক্ত প্রবেশ করে কিসের মাধ্যমে? শিরার মাধ্যমে প্রবেশ করে, এবং শিরার মাধ্যমে বাম অলিন্দে প্রথমে প্রবেশ করে, সেখান থেকে বাম নিলয় আসে, আর ডান অলিন্দ থেকে ডান নিলয় আসে, এবং যখন বেরিয়ে যায় তখন ধমনীর মাধ্যমে বেরোয়, এবং যখন বেরোয় তখন আমাদের ডান নিলয় এবং বাম নিলয় কি হয়? সংকোচন হয়, মানে সিস্টোল ঘটে। ঠিক আছে, মানে চুপসে যায়। আর যখন প্রবেশ করে তখন তারা স্বাভাবিক অবস্থায় আসে, অর্থাৎ শিথিল হয়, ডায়াস্টোল ঘটে। তাহলে আমরা কি দেখলাম? যে ডায়াস্টোলের সময় কি হয়? রক্ত নিলয়ে প্রবেশ করে। অ্যান্সার হলো অপশন বি এরটা। মনে থাকবে? ভেরি গুড। চলো নেক্সট। এইবারে 6 নম্বর প্রশ্ন বলেছে মানুষের রেচনতন্ত্রের চিত্রটি নিচে দেওয়া হলো, সঠিক বিকল্পটি নির্বাচন করুন যেটি এ এবং বি এর কাজ সঠিকভাবে দেখায়। দেখি এটা পুরোটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। তো এ এবং বি এর কাজ সঠিকভাবে দেখায় কোনটি? তো আরেকটু উঠিয়ে নিলাম অপশনগুলো পুরো দেখার জন্য। তো এখানে আমাদের এই যে মানুষের রেচনতন্ত্রে এখানে এই যে চিত্রটা দিয়েছে, এইটা কি? এটা হলো কিডনি, তাই না? মানুষের কিডনিতে কি হয়? রক্ত পরিশ্রুত হয় এবং মূত্র তৈরি হয়। তার মানে এ হলো আমাদের কি? মূত্র তৈরি, মূত্র তৈরি। এবং সেই তৈরি হওয়া মূত্র, এই যে নালীটা রয়েছে, এই নালীর মাধ্যমে কি হয়? এখানে আসে, মূত্রথলিতে আসে, অর্থাৎ সঞ্চয়ের জন্য মূত্র বহন হয়। বি হলো তোমার সঞ্চয়ের জন্য মূত্র বহন নালী।
এবং এটার একটা নাম আছে। এটার নাম কি? তোমাদের এর আগে যে ক্লাস করেছি সেখানেও বলেছিলাম যে নালীর মাধ্যমে মূত্রাশয় আসে এবং এটার নাম হলো তোমার গোবিনী। ঠিক আছে, সঞ্চয়ের জন্য মূত্র বহন হয় এই নালীর মাধ্যমে, মূত্র বহন। ঠিক আছে, তার কাজ করে হলো এই গোবিনী, আর কিডনিতে মূত্র তৈরি হয়। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। এ হলো মূত্র তৈরি, বি হলো সঞ্চয়ের জন্য মূত্র বহন। দেখো আমি এখানে তোমাদের ছবিটা নিয়ে এসছি আবার। দেখো এই যে এটা কি গোবিনী, এটা বাম গোবিনী, এপাশের এটা ডান গোবিনী। ঠিক আছে, আর এইটা হলো তোমার কিডনি, বৃক্ক, সেখানে মূত্র তৈরি হয়, এর মাধ্যমে আসে কোথায়? মূত্রথলিতে আসে, সেখান থেকে তোমার কি হয়? মূত্র নালীর মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়, মূত্র নালীর মাধ্যমে নির্গত হয়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট। এবারে 7 নম্বর বলেছে ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট কিসের রাসায়নিক নাম? ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট কিসের রাসায়নিক নাম? বলো কি অ্যান্সার হবে? দেখো এর সংকেত কি? CaSO4 প্লাস 2H2O, প্লাস না ডট দিয়ে 2H2O লিখতে হয়। ঠিক আছে, মানে 2 অণু জল থাকে এর মধ্যে। CaSO4 ক্যালসিয়াম সালফেটের সঙ্গে যখন 2 অণু জল থাকে তখন সেটাই হলো ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট। তো এটা কিসের রাসায়নিক নাম? জিপসামের রাসায়নিক নাম। কার? জিপসামের। এবং এইটাকে যখন আমরা 373 কেলভিন উষ্ণতা দিয়ে উত্তপ্ত করব বা গরম করব, তখন এখান থেকে জল বাষ্পীভূত হয়ে কি তৈরি হবে? CaSO4 হাফ H2O উৎপন্ন হবে। ঠিক আছে, হাফ H2O, হাফ যখন হয় সেটাকে বলা হয় হেমি, আর যখন 2 থাকে সেটাকে বলা হয় ডাই। তো হাফ H2O মানে কি? হেমিহাইড্রেট। তাহলে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট হচ্ছে এইটা। ঠিক আছে, CaSO4 হাফ H2O। তো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট কার রাসায়নিক নাম? তো প্লাস্টার অফ প্যারিস। ঠিক আছে, প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। কি করে পাই? জিপসামকে অর্থাৎ ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেটকে 373 কেলভিন উষ্ণতায় উত্তপ্ত করে এটা পাই। 373 কেলভিন মানে কত ডিগ্রি সেলসিয়াস? কমেন্ট করো তো। 100 ডিগ্রি সেলসিয়াস, তাই না? এবার বাকি যে দুটো রয়েছে খাবার সোডা আর ওয়াশিং সোডা, এই দুটোর যে রাসায়নিক সংকেত, এই দুটো তোমাদের HW থাকলো। কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে এই দুটো রাসায়নিক সংকেত। ঠিক আছে, রাসায়নিক সংকেত এবং রাসায়নিক নাম। ওকে, চলো নেক্সট। এইবারে 8 নম্বর, একটি লেন্স দ্বারা উৎপন্ন বিবর্ধন ড্যাশের সমান। তো দেখো লেন্স দ্বারা যে উৎপন্ন বিবর্ধন n দ্বারা আমরা ডিনোট করি। বিবর্ধন সমান সমান হয় তোমার V/U। এবার এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? এইটা আমাদের কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে, কারণ লেন্সের কথা বলছে। লেন্সের বিবর্ধন কি হয়? V/U, এবং সেটা ধনাত্মকে হয়। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট। এইবারে 9 নম্বর বলেছে কিটোন সমজাতীয় সিরিজের প্রথম এবং দ্বিতীয় সদস্য যথাক্রমে। দেখো কিটোন সমজাতীয় সিরিজের কথা বলছে। কিটোন সিরিজটা কিরকম? কিটোন কি? কিটোন হলো অক্সিজেনের সঙ্গে কার্বনের ডবল বন্ড থাকে এবং সেই কার্বনের সাথে তোমার আরো দুই দিকে দুটো কার্বন থাকে। কেন? কারণ কার্বনের টোটাল ভ্যালেন্সি 4, তার মানে 4টা থাকবে, এখানে দুটো, আর এখানে এই যে দুটো আরো দুটো হাত দিয়ে দুটো কার্বনকে ধরে রাখে, এটা হলো কিটোন। ঠিক আছে, তো এই যে কিটোন সিরিজ, এই সিরিজের শুরু কোনটা? শুরু এইটা দিয়েই হবে, তাই না? এইটা দিয়েই শুরু হবে, এবং তাতে কয়টা কার্বন থাকবে? 3টে কার্বন, কারণ 3টে কার্বন না হলে তো সেটা কিটোন হবে না। তাহলে 3 কার্বন থাকছে। এবং দেখো অপশান দেখার আগে এটা তোমরা মনে রাখবে যে প্রো দ্বারা আমরা 3 কার্বন বোঝাই। কি বোঝাই? 3 কার্বন। ঠিক আছে, আর বিউ দ্বারা আমরা বোঝাই তোমার 4 কার্বন। 4 কার্বন, বা এটা বাংলায় লিখেছি এখানেও তাই লিখি, 4 কার্বন। ওকে, তাহলে আমাদের কিটোন শুরু হচ্ছে আমাদের 3 কার্বন দিয়ে, তাহলে সেইটা কি হয়ে যাবে? প্রো দিয়ে হবে, অর্থাৎ যথাক্রমে বলছে, তার মানে প্রথমটা হয়ে যাবে আমাদের প্রোপানোন, কারণ কিটোন প্রোপানোন, আর দ্বিতীয়টা হয়ে যাবে বিউটানোন। ঠিক আছে, অপশন বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। প্রথম সদস্য হলো প্রোপানোন, দ্বিতীয় সদস্য বিউটানোন।
তো এখান থেকে মনে রাখবে যে কিটোনে সর্বনিম্ন কার্বন থাকতে পারে কটা, তিনটের নিচে কার্বন থাকলে হবে না, কিটোন হবে না। তাহলে সর্বনিম্ন কার্বন সংখ্যা হলো 3টে, এবং 3 কার্বন বিশিষ্ট যদি হয় সেটা শুরু হয় প্রো দিয়ে, আর 4 কার্বন হলে সেটা শুরু হয় বিউ দিয়ে, ঠিক আছে। আর 5 কার্বন বিশিষ্ট হলে সেটা শুরু হয় পেন দিয়ে, যেমন পেন্টেন, ঠিক আছে, 5 কার্বন বিশিষ্ট। তো এখন তাহলে এখানে আমাদের অ্যান্সার কি পেলাম? অপশন বি। ক্লিয়ার? দেখো এনসিইআরটিতে এটা রয়েছে যে জৈব যৌগের নামকরণ রয়েছে, এবং এখানে কিটোন লিখে দিয়েছে। দেখো কিটোন প্রত্যয় কি? ওন। তাহলে যে উদাহরণ থাকবে সেগুলো কি হবে? দেখো নোন, ওন, প্রোপানোন, বিউটানোন এরকম হবে। এবং এখানে দেখো এর যে বন্ড সেটা লিখে দিয়েছে। দেখো অক্সিজেনের সঙ্গে তোমার একটা কার্বন ডবল বন্ড করে থাকে, তার সঙ্গে আরো দুটো কার্বন সিঙ্গেল বন্ডে থাকে। তার মানে কার্বনের এই মাঝখানে যে কার্বনটা আছে তার ভ্যালেন্সি 4 হচ্ছে, আর বাইরে যেগুলো রয়েছে তার সঙ্গে কি হয়? তার সঙ্গে হাইড্রোজেন যুক্ত থাকে, ঠিক আছে। তো বাকিগুলো এখান থেকে দেখে নেবে, বাকিগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসে, এবং তোমার রেলে না অন্যান্য সব পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। নেক্সট, এইবারে 10 নম্বর প্রশ্ন বলেছে একটি ধাতব তারের রোধাঙ্ক রো, এই যে চিহ্নটা এটাকে রো বলে, রো 4টি সমান ভাগে কাটা হয়, প্রতিটি ভাগের রোধ না, এটা রোধাঙ্ক হবে, ঠিক আছে, রোধাঙ্ক, প্রতিটি ভাগের রোধাঙ্ক হবে কত? দেখো একটা ধাতব তার, এই তারটাকে 4টে সমান ভাগে কাটা হচ্ছে, প্রত্যেকটা ভাগ ধরো সমান, ঠিক আছে। তাহলে প্রথমে রোধাঙ্ক কত ছিল? রো ছিল। তাহলে কাটার পরে প্রত্যেকটা যে ভাগ, এই প্রত্যেকটা ভাগে রোধাঙ্ক কি তোমার রো বাই 4 হয়ে যাবে? কারণ তারটা 4টে ভাগ হয়েছে, হবে কি? না, হবে না। আমাদের অ্যান্সার হবে রো, প্রতিটি ভাগের রোধাঙ্ক রোই থাকবে। তার কারণ হলো রোধাঙ্ক পরিবাহীর দৈর্ঘ্যের উপরে নির্ভর করে না। এটাকে যদি 10টা ভাগও করতাম তাহলেও আমাদের রোধাঙ্ক রোই থাকতো, ঠিক আছে। রোধাঙ্ক নির্ভর করে পরিবাহী কোন পদার্থ দিয়ে তৈরি তার উপরে এবং তাপমাত্রার উপরে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হচ্ছে? রো হয়ে যাচ্ছে, অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট, এইবারে 11 নম্বর বলেছে ওরাল গর্ভনিরোধক বড়ি ড্যাশ বন্ধ করার জন্য কাজ করে। তো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা এর আগেও ছিল, অন্যরকম ভাবে ছিল, এখানে একটু ঘুরিয়ে দিয়েছে। তো ওরাল গর্ভনিরোধক বড়ি ড্যাশ বন্ধ করার জন্য কাজ করে, কি অ্যান্সার হবে? দেখো যে স্ত্রী জননাঙ্গ রয়েছে, স্ত্রী জননাঙ্গর মধ্যে তোমার ডিম্বাশয়, এবং ডিম্বাশয় থেকে কি হয়? ডিম্বাশয় থেকে ডিম্বনালী, আর এপাশেও একটা ডিম্বাশয়, এবং সেখান থেকে কি? ডিম্বনালী বেরোয়। এবং এই ডিম্বনালী কার সাথে যুক্ত থাকে? জরায়ুর সাথে যুক্ত থাকে। এই ডিম্বনালী জরায়ুর সাথে যুক্ত থাকে, ঠিক আছে। এবং এটা এরকম থাকে। তো এইখানেও এরকম ভাবে মিলিত হয়ে থাকে। তো ডিম্বনালী আমাদের জরায়ুর সাথে যুক্ত থাকে, ঠিক আছে, এই এরকম থাকে। তো এবার এই যে ডিম্বাশয় রয়েছে, এই ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু উৎপন্ন হয়। তাহলে এটা কি? ডিম্বাণু। কার মধ্যে রয়েছে? ডিম্বাশয়ের মধ্যে। এবং এইটা কি? ডিম্বনালী, ডিম্বনালী। তো এই মাসে যদি এটায় তোমার ডিম্বাণু উৎপন্ন হয় এই ডিম্বাশয়ে, পরের মাসে আমাদের এই পাশের এই ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপন্ন হবে, ঠিক আছে। এইভাবে অল্টারনেট ভাবে ডিম্বাণু উৎপন্ন হয়। এবার কেউ যদি গর্ভনিরোধক বড়ি খায় তাহলে এই ডিম্বাণু উৎপন্নই হবে না, অর্থাৎ ডিম্বস্ফোটন ঘটবে না। তাহলে ডিম্বস্ফোটন যে 3টে অপশনে আছে তা বাদে যেটা আছে সেটা আমরা কেটে দিতে পারি, অর্থাৎ ডিম্বস্ফোটন ঘটবে না। তাহলে আমাদের এখানে কি হচ্ছে? এই 3টের মধ্যে একটা অ্যান্সার হবে, ঠিক আছে। এবার তাহলে শুধু কি আমরা বি অপশনটা অ্যান্সার করে দেবো? না, এখানে যদি এখানে ডিম্বাণু উৎপন্ন না হয়, বা যদি ডিম্বাণু উৎপন্ন হয়ও, তাহলে সেটা কি হবে? সেটা তোমার এইখানে যে এই বড়িটা যখন খাওয়া হবে, সেই বড়িটা তোমার এই ডিম্বাশয়ে একটা কি তৈরি করবে? একটা আস্তরণের তৈরি করবে, ঠিক আছে। এই ডিম্বাশয়ের চারপাশে শ্লেষ্মা ঘন আকারের একটা আস্তরণ তৈরি করবে, ঠিক আছে। এবং সেই আস্তরণের
আস্তরণ তৈরি হওয়ার ফলে ডিম্বাণু এই ডিম্ব নালীর দিকে যেতেই পারবে না। আর ডিম্বাণু যদি ডিম্ব নালীর দিকে না যায়, ডিম্বাণু যদি ডিম্ব নালীর দিকে না যায়, তাহলে যে শুক্রাণু মানে তোমার স্পার্ম পুরুষের, সেটা যখন প্রবেশ করে এই ডিম্ব নালীতে আগে যায়, ঠিক আছে। ডিম্ব নালীতে যাওয়ার পরে তোমার একটা শুক্রাণু কি হয়, এই ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় এবং নিষেক ঘটে এখানে, ঠিক আছে। ডিম্ব নালীর মধ্যেই নিষেক ঘটে। তাহলে সেই ডিম্বাণু যদি প্রবেশই না করতে পারে ডিম্ব নালীর মধ্যে, তাহলে এখানে নিষেকও ঘটবে না, অর্থাৎ নিষিক্তকরণ বন্ধ হবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ওরাল গর্ভনিরোধক বড়ি ডিম্বস্ফোটন এবং নিষিক্তকরণ বন্ধ করার জন্য কাজ করে। বুঝতে পেরেছো? এবার এইগুলোর যে ইংলিশ টার্ম সেগুলো মনে রাখবে, যে ডিম্বস্ফোটনকে ইংলিশে বলা হয় ওভুলেশন, ঠিক আছে, ওভুলেশন। আর তোমার নিষিক্তকরণকে বলা হয় তোমার ফার্টিলাইজেশন। আর এখানে আর একটা যেটা আছে দেখো, রোপণ। রোপণটা কি? রোপণ হলো যখন এখানে নিষিক্তকরণ হয়, মানে নিষেক ঘটে, ঘটার পরে সেটা তোমার চলে আসে, নিষেক ঘটার পরে চলে আসে জরায়ুর মধ্যে, নিষেক ঘটার পরে এই দিকে আবার ব্যাক করে জরায়ুর মধ্যে চলে আসে এবং জরায়ুর মধ্যে সেখানে একটা জায়গায় স্থাপিত হয়, জরায়ুর মধ্যে একটা জায়গায় স্থাপিত হয় এবং স্থাপিত হওয়ার ফলে সেখানেই তোমার কি হয়, শিশুর বিকাশ ঘটে। অর্থাৎ একটা জায়গায় যখন স্থাপিত হচ্ছে সেটাকেই বলা হয় রোপণ ঘটা, অর্থাৎ ইমপ্লান্টেশন হওয়া, ঠিক আছে। তাহলে আমাদের ফুল কনসেপ্ট ক্লিয়ার হলো তোমাদের এখানে। তাহলে কি অ্যান্সার হচ্ছে, ওরাল গর্ভনিরোধক বড়ি ডিম্বস্ফোটন এবং নিষিক্তকরণ বন্ধ করার জন্য কাজ করে। ওকে, নেক্সট। এইবারে 12 নম্বর প্রশ্ন বলেছে, নিম্নলিখিত কোনটি সর্বাধিক তড়িৎ ধনাত্মক উপাদান? দেখো, তড়িৎ ধনাত্মক উপাদান যার ধাতব গুণ বেশি সেটাই সর্বাধিক তড়িৎ ধনাত্মক উপাদান, ঠিক আছে। তো এখানে কি কি আছে, সিজিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর সোডিয়াম। তো কি অ্যান্সার হবে? আমাদের অ্যান্সার হয়ে যাবে সিজিয়াম। সিজিয়ামের তড়িৎ ধনাত্মক গুণ সব থেকে বেশি, মানে ধাতব গুণ সব থেকে বেশি, অর্থাৎ সর্বাধিক তড়িৎ ধনাত্মক কোনটা? সিজিয়াম। এখন এখানে দেখো, আমি আধুনিক পর্যায় সারণীর যে ছবি সেটা নিয়ে এসেছি। আমরা জানি যে এই পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে আমরা যদি যাই, তাহলে ধাতব গুণ কি হয়, কমে, ঠিক আছে। দেখো, প্রথমে ধাতু, তারপর ধাতুকল্প, তারপর অধাতু। আর উপর থেকে আমরা যদি নিচের দিকে যাই, তাহলে কি হয়, তাহলে তোমার ধাতব গুণ বাড়ে। এবার অপশানে আমাদের কি কি ছিল দেখো, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম আর সিজিয়াম। তো এইগুলোর মধ্যে দেখো, যেটা সব থেকে বাম দিকে এবং সব থেকে নিচে আছে সেটারই তোমার ধাতব গুণ বেশি হবে, কারণ বাম দিকে থাকলে বাড়ে আর নিচে থাকলে বাড়ে। তাহলে বাম দিকে নিচে সব থেকে আছে কোনটা? সিজিয়াম। তাহলে সিজিয়ামের ধাতব গুণ সব থেকে বেশি, অর্থাৎ সিজিয়াম সর্বাধিক তড়িৎ ধনাত্মক উপাদান, ঠিক আছে। আচ্ছা, চলো নেক্সট। এইবারে 13 নম্বর বলেছে, একটি গলীয় দর্পণ একটি খাড়া এবং খর্বকায় ছবি তৈরি করে। গলীয় দর্পণটি সম্পর্কিত সঠিক বিবৃতি নির্বাচন করুন। তো একটা গলীয় দর্পণ কেমন চিত্র তৈরি করছে? খাড়া এবং খর্বকায়। খাড়া মানে কি? সোজা, ঠিক আছে, খাড়া বা সোজা। আর খর্বকায় মানে কি? হ্রাসপ্রাপ্ত, ছোট, ঠিক আছে। খর্বকায় মানে কি? হ্রাসপ্রাপ্ত। তাহলে সোজা এবং হ্রাসপ্রাপ্ত বা খাড়া এবং খর্বকায় ছবি তৈরি করছে, তাহলে সেটা কি হবে? দর্পণটি কি অবতল দর্পণ হবে? দর্পণটি কি অবতল দর্পণ হবে? না, দর্পণটি উত্তল দর্পণ হবে। কারণ উত্তল দর্পণই আমাদের কি করে? খাড়া এবং খর্বকায় ছবি তৈরি করে, সোজা এবং ছোট ছবি তৈরি করে, তাহলে অবতল হবে না। এবার দর্পণটি অসৎবিম্ব তৈরি করে। দর্পণটি অসৎবিম্ব তৈরি করে, একদম সঠিক, কারণ উত্তল দর্পণ অসৎবিম্ব তৈরি করে। এইটা একটা উত্তল দর্পণের বৈশিষ্ট্য, আর উত্তল দর্পণ অসৎবিম্ব তৈরি করে। আর উত্তল দর্পণের যে ফোকাস দৈর্ঘ্য সেটা কি হয়? ধনাত্মক হয়, ধনাত্মক ফোকাস দৈর্ঘ্য আছে, তো এটাও সঠিক হবে, তাই না? কারণ উত্তল দর্পণে ফোকাস দৈর্ঘ্য কোথায় থাকে? ডান দিকে, আর ডান দিকে হলে সেটা ধনাত্মক হয়। তার মানে আমাদের অপশন এই বি আর সি ঠিক হচ্ছে। তো বি ও সি উভয় কোন অপশানে আছে? সিতে আছে, ঠিক আছে। নেক্সট। এইবারে 14 নম্বর বলেছে, 6টি ঘূর্ণন বিশিষ্ট একটি বৃত্তাকার কয়েলের ফলে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র একটি কারেন্ট বহনকারী একটি একক বৃত্তাকার লুপের ফলে উৎপন্ন ক্ষেত্রের কত গুণ হবে? তো একটা একক বৃত্তাকার লুপ, তার যে চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে,
তার থেকে এই লুপটাই যদি 6টি ঘূর্ণন বিশিষ্ট হয়, এরকম এখানে 3টে 4টে 5টা 6টা ঘূর্ণন বিশিষ্ট হয়, তাহলে তোমার সেইটা এই একটা লুপের কত গুণ হবে? কত গুণ হবে? 6 গুণ হবে। কারণ আমরা জানি যে তোমার চৌম্বক ক্ষেত্রের সাথে এই যে কুণ্ডলীর লুপ, এটা কি থাকে? সমানুপাতে থাকে। ঠিক আছে, তো একটা বৃত্তাকার লুপের যা হবে, যদি 6টা বৃত্তাকার লুপ হয় মানে 6টা ঘূর্ণন বিশিষ্ট হয়, তাহলে সেটা 6 গুণ হবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে 15 নম্বর প্রশ্ন বলেছে ভুল বিবৃতিটি নির্বাচন করো। তো এখানে অপশানগুলো যদি দেখো, অপশানে তোমার উদ্ভিদের চলনের কথা বলছে, তাই না? এক তো বলেছে ফটোট্রপিক, আর বলেছে জিওট্রপিজম, আর হাইড্রোট্রপিজম, আর জিওট্রপিজম। তো দেখো ফটোট্রপিক চলন কি? ফটোট্রপিক চলন হলো আলোর দিকে বেঁকে যাওয়া, আলোর দিকে চলন হলো ফটোট্রপিক চলন। আর জিওট্রপিজম কি? জিওট্রপিজম হলো ভূগর্ভস্থের দিকে চলন, ঠিক আছে, মানে ভূমির গভীরে চলন। আর হাইড্রোট্রপিজম কি? হাইড্রোট্রপিজম হলো জলের দিকে চলন। তো এবার দেখো পড়ি তাহলে কি কি আছে। অপশন এতে আছে সূর্যমুখী হলো ফটোগ্রাফিক উদ্ভিদ। এটা কি সঠিক? একদম সঠিক, কারণ সূর্যমুখী কি হয়? আলোর দিকে বেঁকে যায়, তাহলে সূর্যমুখী হলো ফটোট্রপিক উদ্ভিদ, একদম সঠিক। বিতে আছে ডিম্বাণুর দিকে পরাগনালীর বৃদ্ধি হলো জিওট্রপিজমের উদাহরণ। এটা ভুল আছে, কারণ আমি কি বললাম? জিওট্রপিজম হলো তোমার ভূগর্ভস্থের দিকে চলন, আর এখানে বলছে ডিম্বাণুর দিকে পরাগনালীর বৃদ্ধি, তাই এটা ভুল। তো এইটাই আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। তো বাকি অপশনগুলো দেখি। অপশন সিতে আছে হাইড্রোট্রপিজম হলো আর্দ্র এলাকায় বৃদ্ধির প্রবণতা এবং উচ্চ আর্দ্রতার দিকে মূলের চলন। এটাও সঠিক, কারণ আর্দ্র এলাকা মানে কি? আর্দ্র মানেই জলযুক্ত, তাহলে হাইড্রোট্রপিজম মানে জলের দিকে চলন। তো এখানে আমাদের আর্দ্র এলাকার দিকে বৃদ্ধির প্রবণতা মানে জলের দিকেই চলন, তাই না? তাহলে এটাও সঠিক আছে। ডিতে আছে জিওট্রপিজম মূলের নিম্নগামী স্থানান্তর দ্বারা প্রদর্শিত হয়। এটাও সঠিক, নিম্নগামী, মূল যখন নিম্নগামী যায় তার মানে ভূগর্ভস্থের দিকে যাচ্ছে, অর্থাৎ নিম্নগামী স্থানান্তর হচ্ছে মূলের জিওট্রপিজম, একদম সঠিক রয়েছে। জিওট্রপিজমে কি? মূলের নিম্নগামী চলন, একদম সঠিক রয়েছে, কারণ জিওট্রপিজম হলো ভূগর্ভস্থের দিকে চলন, মাটির গভীরের দিকে চলন, তাই না? তাহলে এখানে অপশন বি তো ভুল, কিন্তু ডিম্বাণুর দিকে পরাগনালীর যে বৃদ্ধি, সেটাকে আমরা কি বলবো? সেটারও তো একটা কারণ আছে, তাই না? দেখো ডিম্বাণুর দিকে পরাগনালীর যে বৃদ্ধি হয়, সেটা গর্ভদণ্ডে যে শর্করা থাকে সেই শর্করার উপস্থিতির প্রতিক্রিয়ার কারণে হয়, ঠিক আছে? এবং সেই যে চলন ঘটে সেটাকেও একটা নাম দেওয়া হয়েছে, এটা জিওট্রপিজম না, সেটাকে বলা হয় কেমোট্রপিজম। কি বলে? কেমোট্রপিজম। তাহলে তোমার ডিম্বাণুর দিকে পরাগনালীর বৃদ্ধি কি? কেমোট্রপিজম। মনে থাকবে? চলো নেক্সট। এবারে 16 নম্বর, নিম্নলিখিত কোন ঔষধি গাছটি রক্তচাপ নিয়ন্ত্রণের সর্বোত্তম প্রতিকারক? দেখো রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোন ঔষধি গাছ? সর্পগন্ধা, রজনীগন্ধা, নবমল্লিকা, আলুকাম। কোনটা হবে অ্যান্সার? সর্পগন্ধা। ঠিক আছে, সর্পগন্ধা রক্তচাপ নিয়ন্ত্রণ করে। নেক্সট। এইবারে 17 নম্বর প্রশ্ন বলেছে একটি নক্ষত্রের আপাত অবস্থান সামান্য পরিবর্তিত হতে থাকে কারণ। দেখো একটা নক্ষত্র, ধরো এখানে রয়েছে একটা নক্ষত্র, এবার আমরা পৃথিবী পৃষ্ঠে এইখান থেকে, আমি ধরো এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমি নক্ষত্রটাকে যদি দেখি, তাহলে যেখানে নক্ষত্রটা রয়েছে সেখানে না দেখে আমি দেখবো যে নক্ষত্রটা একটু সরে রয়েছে, অবস্থান চেঞ্জ হয়েছে সামান্য। তার কারণ কি? তার কারণ হলো এই পৃথিবীতে কি রয়েছে? বায়ুমণ্ডল রয়েছে, তাই না? বায়ুমণ্ডলের স্তর রয়েছে। এবার এই নক্ষত্রের আলো এইভাবে করে এদিকে আসছে, ধরো বায়ুমণ্ডলে প্রবেশ করলো, এবং এখান থেকে সেটা যখন অন্য মাধ্যমে যাচ্ছে তখন এইদিকে একটু বেঁকে গেল, ধরো, তারপর আবার ধরো এইদিকে একটু বেঁকে গেল, তারপর আবার ধরো আমাদের এইভাবে চলে আসলো। তাইলে এইখানে ধরো আমি দাঁড়িয়ে আছি, আমি দেখতে পাবো কি? আলোটা যেহেতু এই সোজা আসছে, আমি দেখতে পাবো নক্ষত্রটা এইখানে রয়েছে, তাই না? আমি মনে করব যে নক্ষত্রটা এই জায়গায় রয়েছে, তার মানে আপাত অবস্থান সামান্য পরিবর্তিত হচ্ছে। এটা কেন হচ্ছে? এই যে ঘটনাটা, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে তোমার আলো সরে যাচ্ছে বায়ুর মধ্যে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। কি বলে? বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। তো বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে এই ঘটনা ঘটে, কিন্তু অপশানে সেটা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে কোনটা অ্যান্সার করব? এবার আমাদের ভাবতে হবে যে বায়ুমণ্ডলীয় প্রতিসরণ কি কারণে ঘটে? কি কারণে ঘটে? অপশন বি হয়ে যাবে আমাদের অ্যান্সার, বায়ুমণ্ডলের ভৌত অবস্থার পরিবর্তন হতে থাকে।
বায়ুমণ্ডলে কি থাকে, বিভিন্ন রকম গ্যাস সবকিছুই মেশানো থাকে, গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা সব মেশানো থাকে। এবং কোনো জায়গায় সেটা যখন বায়ু যখন এক জায়গায় যখন বেশি তোমার থাকে, তখন সেই জায়গাটা কি হয়, ঘন মাধ্যম। আবার অন্য জায়গায় যেখান থেকে বায়ুটা সরে যায় সেখানে হয়ে যায় হালকা মাধ্যম, তাই না? তাহলে এই যে ভৌত অবস্থার পরিবর্তন হচ্ছে, সেই জন্যই কি হয়, সেই জন্যই আলোর প্রতিসরণ ঘটছে। অর্থাৎ বায়ুমণ্ডলের ভৌত অবস্থার পরিবর্তন হতে থাকে বলেই আমরা নক্ষত্রের আপাত অবস্থান সামান্য পরিবর্তিত হতে দেখি। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট, এইবারে 18 নম্বর বলেছে কোস্টিক সোডা সাধারণত ড্যাশের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কোস্টিক সোডা কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয় বলো? দেখো কি কি আছে, অ্যামোনিয়া তৈরিতে, তারপরে তোমার ডিটারজেন্ট শিল্পে, তারপরে আছে কাগজ শিল্পে, এবং রয়েছে বস্ত্র শিল্পে। তো কোস্টিক সোডা, যার সূত্র হলো NaOH, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই তো? তো এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড বা কোস্টিক সোডা, এটা তোমার অ্যামোনিয়া তৈরিতে ব্যবহৃত হয় না, ডিটারজেন্ট শিল্পে ব্যবহৃত হয়, কাগজ এবং সজ্জা শিল্পে ব্যবহৃত হয়, বস্ত্র শিল্পে ব্যবহৃত হয়। বস্ত্র শিল্পে ব্যবহৃত হয় মানে কি, তোমার এনসিইআরটি-তে উল্লেখ করা রয়েছে যে কৃত্রিম ফাইবার তৈরিতে কোস্টিক সোডা ব্যবহৃত হয়। তার মানে ফাইবার তৈরিতে যখন ব্যবহৃত হচ্ছে, সেই ফাইবার দিয়েই কি হয়, বস্ত্র তৈরি হয়। তো বস্ত্র শিল্পেও ব্যবহৃত হয়। ঠিক আছে। আর এছাড়াও তোমার যে ধাতু থাকে, ধাতুর মধ্যে যে গ্রিজ হয়, সেই গ্রিজ সরাতে, ধাতুর গ্রিজ সরাতে এই কোস্টিক সোডা ব্যবহৃত হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? কোস্টিক সোডা ধাতুতে যে গ্রিজ থাকে সেটা সরাতেও ব্যবহৃত হয়। ডিটারজেন্ট তৈরি হয় কোস্টিক সোডা দিয়ে, এবং সেটা তোমার ধাতুর গ্রিজ সরাতে ব্যবহৃত হয়। বুঝতে পেরেছো? নেক্সট, এইবারে 19 নম্বর বলেছে একটি চুম্বককে যখন একটি কুণ্ডলীর কাছাকাছি নিয়ে যাওয়া হয়, তখন সে কুণ্ডলীতে এক আবিষ্ট তড়িৎ উৎপন্ন করে। ঠিক আছে, একটা কুণ্ডলী রয়েছে, এই কুণ্ডলীর কাছাকাছি একটা চুম্বককে নিয়ে যাওয়া হচ্ছে, তখন কি হবে, তখন আবিষ্ট তড়িৎ উৎপন্ন হবে, মানে ইনডিউসড কারেন্ট তৈরি হয়। এই যে আবিষ্ট তড়িৎ, এর পরিমাণ বৃদ্ধি করার জন্য ইহাদের মধ্যে কোন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে? আমরা এই কুণ্ডলীর পাক যদি বাড়াই, তাহলে তোমার আবিষ্ট তড়িতের পরিমাণ বাড়বে। একদম সঠিক, কুণ্ডলীর পাকের সংখ্যা বৃদ্ধি করা। আজকে আরো একটা কোশ্চেন ছিল না, যে তোমার ওই যে পাক সংখ্যা যদি আমরা বাড়াই, তাই না, তাহলে কি হবে, তোমার তড়িতের পরিমাণ বাড়বে, চুম্বক ক্ষেত্র বাড়বে। তার মানে এই তড়িতের পরিমাণ বাড়লেই তো চুম্বক ক্ষেত্র বাড়ে। তাহলে আবিষ্ট তড়িৎ বেশি উৎপন্ন হবে যদি কুণ্ডলীতে পাকের সংখ্যা আমরা বৃদ্ধি করি। এবার এই চুম্বকটা আমরা যদি বারবার এর কাছে নিয়ে আসি এবং সরিয়ে নেই, মানে এই গতি যদি বৃদ্ধি করি, চুম্বকের গতি যদি আমরা বৃদ্ধি করি, তাহলেও কিন্তু আবিষ্ট তড়িতের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে আমাদের অপশন 2ও সঠিক হচ্ছে, চুম্বকের গতি বৃদ্ধি করা। আর কুণ্ডলীর তারের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা একদম ভুল। প্রতিরোধ ক্ষমতা যদি আমরা বাড়াই, তাহলে আমাদের আবিষ্ট তড়িতের উপরে কোনো প্রভাব পড়বে না। ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে, 1 আর 2, 1 এবং 2 উভয়। অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট, এইবারে 20 নম্বর বলেছে নিচের কোন সেটের সমস্ত যৌগ একই সমজাতীয় শ্রেণীর অন্তর্গত? সমস্ত যৌগ একই সমজাতীয় শ্রেণীর অন্তর্গত। এখানে দেখতে পাচ্ছি কার্বন এবং হাইড্রোজেন আছে, তার মানে এইগুলো কি যৌগ? হাইড্রোকার্বন যৌগ। তো সমজাতীয় শ্রেণীর যে হাইড্রোকার্বন যৌগ হয়, তাদের মধ্যে একটা কার্বন এবং দুটো হাইড্রোজেনের পার্থক্য থাকে। একটা কার্বন দুটো হাইড্রোজেনের পার্থক্য থাকে। যেমন আমাদের CH4, ঠিক আছে, CH4, তারপরে C2H6, এই দুটো আমাদের কি, এই দুটো সমজাতীয়। কেন? কারণ দেখো কার্বন একটা বেড়েছে, হাইড্রোজেন দুটো বেড়েছে। ঠিক আছে, সমজাতীয়। তাহলে সেই হিসাব করলেই তোমরা এখানে অ্যান্সার পেয়ে যাবে, তাই না? তাহলে সেটা যদি দেখো, তাহলে এখানে দেখো 2, এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে। তাহলে এটা কি সমজাতীয় হবে? হবে না। এটা কি সমজাতীয়? 3, 4, 5, দেখো কার্বন একটা বেড়েছে, হাইড্রোজেন দেখো 8, 10, 12, হাইড্রোজেন দুটো বেড়েছে। তার মানে এইটা আমাদের সমজাতীয় শ্রেণীর অন্তর্গত, এই তিনটে যৌগ। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই তিনটে হলো আমাদের সমজাতীয় যৌগ। এবার এই তিনটের মধ্যে কোনটার নাম কি, চলো দেখো। C3H8, এটা হলো প্রোপেন,
এটা হলো প্রোপেন, এগুলো সব অ্যালকেনের সদস্য। অ্যালকেন কি হয়? অ্যালকেন হয় CnH2n+2, ঠিক আছে, অ্যালকেনের গঠন হয় CnH2n+2। তো দেখো C3H8 এটা হলো প্রোপেন, তারপরে C4H10 এটা হলো তোমার বিউটেন, ঠিক আছে। বিউ কেন? কারণ এই যে 4 কার্বন আছে। প্রো কেন? কারণ 3 কার্বন আছে, আজকেই তোমাদের প্রথমের দিকে একটা কোশ্চেনে বলেছিলাম। আর এখানে 5 কার্বন আছে, তার মানে কি হবে? পেন হবে, তাহলে এটা হবে পেন্টেন, ঠিক আছে। শেষে এন কেন? কারণ অ্যালকেন বর্গের, তাই শেষে এন, তাহলে এটা প্রোপেন, এটা C4H10 হলো তোমার বিউটেন, আর এটা C5H12 হলো পেন্টেন। ক্লিয়ার? এইটা কি কমেন্ট করো, ঠিক আছে। এর আগের ক্লাসে এইটা দিয়ে একটা কোশ্চেন ছিল, তো এইটা কি, এটার নাম কি সেটা কমেন্ট করবে, ওকে, বা এটা কোন বর্গের। এইবারে আমাদের 21 নম্বর। 21 নম্বরে বলেছে যে 2a = 18 ক্রোমোজোম সংখ্যা সহ যৌন প্রজননকারী জীবে কতগুলি অটোজোম থাকবে? কতগুলি অটোজোম থাকবে? এখন দেখো, যৌন প্রজননকারী জীবে ক্রোমোজোম সংখ্যা রয়েছে 18টা, ঠিক আছে, 18টা ক্রোমোজোম রয়েছে। এবার 18টা ক্রোমোজোমের মধ্যে দুটো থাকে আমাদের কি? দুটো থাকে আমাদের এই সেক্স ক্রোমোজোম, ঠিক আছে, দুটো থাকে আমাদের সেক্স ক্রোমোজোম, যেটা পুরুষ এবং মহিলার মধ্যে আলাদা থাকে। আর অটোজোম থাকবে কয়টা? তাহলে 16টা, কারণ 18টার মধ্যে দুটো যদি তোমার সেক্স ক্রোমোজোম হয় তাহলে অটোজোম থাকবে কয়টা? 16টা, ঠিক আছে, বুঝতে পেরেছ? নেক্সট, এবারে 22 নম্বর। ড্যাশ ক্রমাগত বিভাজিত হয়ে মূলের শীর্ষের বৃদ্ধি প্রতিনিধিত্ব করে। তো মূলের শীর্ষের বৃদ্ধি প্রতিনিধিত্ব করে কোনটা ক্রমাগত বৃদ্ধি হয়ে? অপশন সি, মেরিস্টেমেটিক গ্রোথ। মেরিস্টেমেটিক টিস্যু যদি গ্রোথ হয়, বৃদ্ধি ঘটে, ঠিক আছে, এটা মেরিস্টেমেটিক টিস্যুর গ্রোথ হবে। মেরিস্টেমেটিক টিস্যুর গ্রোথ যদি ক্রমাগত হয় তাহলেই মূলের শীর্ষের বৃদ্ধি ঘটে, ওকে। এবং চলো এখানে আমি একটা ছবি নিয়ে এসেছি, সেটার মাধ্যমে তোমাদের এক্সপ্লেন করে দিই। এই যে তোমার মেরিস্টেমেটিক টিস্যু মানেই হলো ভাজক কলা। মেরিস্টেমেটিক টিস্যুর বাংলা নামই হলো ভাজক কলা। ভাজক কলা বা মেরিস্টেমেটিক টিস্যু 3 রকমের, একটা হলো অগ্রস্থ ভাজক কলা, আর একটা হলো নিবেশিত ভাজক কলা, আর একটা পার্শ্বস্থ ভাজক কলা, ঠিক আছে। তো অগ্রস্থ ভাজক কলা কোথায় থাকে? আগায় থাকে, শীর্ষে থাকে। তো এইটাই কি করে? বৃদ্ধিতে সাহায্য করে, ঠিক আছে, মূল ও কাণ্ডের যে দৈর্ঘ্য সেটা বৃদ্ধি করে অগ্রস্থ ভাজক কলা। আর এই যে নিবেশিত ভাজক কলা, এটা কোথায় রয়েছে? এটা আমাদের থাকে দেখো পর্ব এবং পর্ব মধ্যের মধ্যে, ঠিক আছে, পর্ব মধ্যের মধ্যে থাকে নিবেশিত ভাজক কলা। আর পার্শ্বস্থ ভাজক কলা কোথায় থাকে? পাশে থাকে। এটা তোমার এই যে কাণ্ড বা মূল, তাকে কি করে? তার পরিধির বৃদ্ধি করে, যেহেতু পাশে থাকে মানে পাশের দিকে বাড়ে, অর্থাৎ পরিধির বৃদ্ধি করে, ঠিক আছে। ক্রিয়ায় কাণ্ড ও মূলের পরিধির বৃদ্ধি ঘটে পার্শ্বস্থ ভাজক কলার। আর অগ্রস্থ ভাজক কলা কাণ্ড ও মূলের অগ্রভাগে অবস্থান করে এবং কাণ্ড ও মূলের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায়, ঠিক আছে। আর একটা কি বলে দিয়েছে দেখো, কিছু উদ্ভিদের কাণ্ডের পর্বের কাছাকাছি নিবেশিত ভাজক কলা অবস্থান করে। তো কাণ্ডের যে পর্ব, এই পর্বের কাছাকাছি নিবেশিত ভাজক কলা অবস্থান করে। এটার থেকে 2018 সালে একটা প্রশ্ন দিয়েছিল গ্রুপ ডিতে, যে নিবেশিত ভাজক কলা কোথায় থাকে, এবং অপশানের মধ্যে দেয়া ছিল যে তোমার কোথায় থাকে? পাতার গোড়ায়। কোথায় থাকে? পাতার গোড়ায়। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু পাতার গোড়াই হয়ে যাবে, কারণ পাতা এইখানে এটা কি পাতা তৈরি হয়, এখানে পাতার গোড়াতেই আমাদের কি থাকে? নিবেশিত ভাজক কলা থাকে, বুঝতে পেরেছো? এটার থেকে নিবেশিত ভাজক কলার থেকে ওই কোশ্চেনটা এসেছিল 2018-তে। এবার আমাদের 23 নম্বর বলেছে মেন্ডেলিফের পর্যায় সারণীর সূত্র বলে যে, মেন্ডেলিফের পর্যায় সারণীর সূত্র সেটা কি বলে? পর্যায় সারণী দেখেছো তোমরা, তো মেন্ডেলিফের পর্যায় সারণীর সূত্র বলে যে, ধরো তোমার 100টা মৌল আছে, তাহলে প্রতি 10টা মৌল, উদাহরণ হিসাবে বলছি 10টা বা 18টা, প্রতি 18টা মৌল বা প্রতি 10টা মৌল এরকম কি হবে? তাদের পারমাণবিক ভরের পর্যায়ক্রমিক অনুসারে থাকবে, ঠিক আছে। তো 1 2 3 4 5 এভাবে করে ধরো 10টা রয়েছে, এবং তারপরে যেটা আবার 10-এর পরে যেটার পারমাণবিক ভর হবে সেটা তোমার এই প্রথমটার মতো, মানে এই প্রথম পর্যায়ের সাথে আবার রিপিট হবে, এইভাবে করে আবার রিপিট হবে, বুঝতে পেরেছো? তাহলে মৌলগুলির বৈশিষ্ট্য হলো তাদের পারমাণবিক ভরের পর্যায়ক্রমিক কার্যাবলী। পারমাণবিক ভরের পর্যায়ক্রমিক কার্যাবলী হলো মৌলগুলির বৈশিষ্ট্য।
বুঝতে পেরেছো? সেটাই মেন্ডেলিভের পর্যায় সারণীর সূত্র বলে। রঙের পর্যায়ক্রমিক না, আর এখানে তারপরেরটাই তো দেখতেই পাচ্ছ, চুম্বকীয় বৈশিষ্ট্যগুলিও হবে না, পারমাণবিক সংখ্যাও হবে না। ঠিক আছে, পারমাণবিক সংখ্যাও হবে না। এবার এই যে মেন্ডেলিভ যে পর্যায় সারণীর সূত্র দিয়েছে, কত সালে মেন্ডেলিভ পর্যায় সারণীর সূত্র দিয়েছিল বলতো? 1869 সালে মেন্ডেলিভ পর্যায় সারণীর সূত্র দিয়েছিল। কিন্তু এই যে এই পর্যায় সারণী, এটা তোমার এই নতুন যে এনসিইআরটি সিলেবাস সেটার থেকে বাদ দেওয়া হয়েছে, তার মধ্যে এখন এই পর্যায় সারণী নেই। তাও যেহেতু এসছে কোশ্চেনে 2022-এ, তাই এই জন্য করিয়ে দিচ্ছি। তো 1869 সালে এই সূত্র দিয়েছে। আর পারমাণবিক সংখ্যার যে পর্যায়ক্রমিক কার্যাবলী, পারমাণবিক সংখ্যার উপরে ভিত্তি করে কে তোমার করেছিল, তোমার পদার্থগুলোকে সাজিয়েছিল, মৌলগুলিকে সাজিয়েছিল মোসলে। ঠিক আছে, মোসলে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে সাজিয়েছিল। আর মেন্ডেলিভ পারমাণবিক ভরের পর্যায়ক্রমিক কার্যাবলীর বৈশিষ্ট্যের উপরে পর্যায় সারণীর সূত্র দিয়েছিল। ওকে, এইবারে 24 নম্বর প্রশ্ন বলেছে, দুটি তার এ এবং বি একই উপাদান দিয়ে তৈরি এবং একই দৈর্ঘ্যের কিন্তু ভিন্ন প্রস্থচ্ছেদের ক্ষেত্র রয়েছে। যদি তার এর রোধ তার বি এর রোধের 9 গুণ হয়, তবে তার এ এবং তার বি এর ব্যাসার্ধের অনুপাত কত হবে? তো বন্ধুরা দেখো, একটা তার এ আর একটা হলো বি, দুটো তার। এ তারের দৈর্ঘ্য আর বি তারের দৈর্ঘ্য সেম বলেছে। তো এই তারের দৈর্ঘ্য ধরো এল, তাহলে এটারও আমাদের কি হবে? এল হবে। ঠিক আছে, আর কি বলেছে? এদের প্রস্থচ্ছেদের ভিন্ন প্রস্থচ্ছেদের ক্ষেত্র রয়েছে, মানে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেটা দুটোর আলাদা। ঠিক আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দুটোর আলাদা। আর এখানে ব্যাসার্ধ যেহেতু চেয়েছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা কি বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্র কি? বৃত্তের ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কোয়ার। তো আমি পাই আর স্কোয়ার, যেহেতু এটা এ তার তাই এখানে এ লিখলাম, আর এটা বি তার তাই এটাও পাই আর স্কোয়ার, ক্ষেত্রফল তো পাই আর স্কোয়ার হবে, যেহেতু বি তার তাই বোঝানোর জন্য এখানে বি লিখলাম। ঠিক আছে, আর কি বলেছে? বলেছে যদি তার এ রোধ তার বি এর রোধের 9 গুণ হয়, তার এ রোধ আর এ রোধ এ, আর তার বি এর রোধ হলো রোধ বি। ঠিক আছে, এবার বি এর রোধের 9 গুণ, তাহলে আমরা এটা যদি সমাধান করি কিরকম হবে? আর এ সমান আর বি, এটার 9 গুণ যদি করি, বি এর রোধের 9 গুণ করলেই এ এর রোধ পাবো। ক্লিয়ার? ঠিক আছে, আমি এটা রোধ লিখেছি, আর দ্বারা রোধ লিখি না, তাহলে রোধ এ এর রোধ তাই আর এ, বি এর রোধ তাই আর বি, এ বি বোঝানোর জন্য। ওকে, এখন এবার রোধের যে সূত্র সেটা কি? রোধের সূত্র হলো রো ইন্টু এল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে এ, রো ইন্টু এল বাই এ। তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? এইটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার এ, সমান 9 গুণ, তো আগে 9 লিখে গুণ লিখছি, আর রোধ বি, তো এইটার রোধ কি হবে? রো ইন্টু এল বাই রো ইন্টু এল বাই কি হবে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে এ হবে, তো সেটাকে আমরা কি লিখেছি? এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে লিখেছি পাই আর স্কোয়ার বি। ওকে, তো এবার কাটাকাটি করেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তো এটা কাটা চলে যাবে, রোয়েল দুই জায়গায় সমান, কারণ একই উপাদান তাই রো দুটোতেই সমান হবে। এখানে পাই পাই কাটা চলে যাবে। এবারে দেখো, তোমার এই 9টাকে যদি এপাশে নিয়ে আসি, উপরে আছে 1, নিচে 9 নিয়ে আসলাম, সমান এপাশটায় নিচে রয়েছে আর স্কোয়ার বি, এইটা উপরে চলে যাবে ওপাশে, তাই না? তাহলে তার এর যে ব্যাসার্ধ তার স্কোয়ার আর তার বি এর ব্যাসার্ধের স্কোয়ারের অনুপাত 1:9। তো স্কোয়ারগুলো যদি আমি তুলে দেই তাহলে বর্গমূল হয়ে যাবে এপাশে, অর্থাৎ বর্গমূল করলে 1/3 পাবো। তাহলে তার এর ব্যাসার্ধ এবং বি এর ব্যাসার্ধের অনুপাত কত? 1:3। অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। এবারে 25 নম্বর বলেছে, নিম্নলিখিত কোনটি টেকসই উন্নয়ন এবং এর জন্য অনুসরণ করা 5টি আর এর একটি অংশ নয়? তো কোনটা 5টা আর এর একটা অংশ নয়? কি কি আছে? রিসাইকেল, রিফিউজ, তারপরে আছে তোমার রিপারপাস আর রিজেনারেশন রয়েছে। ঠিক আছে, তো 5টা আর টেকসই উন্নয়ন মানে পরিবেশ রক্ষার ক্ষেত্রে 5টা আর রয়েছে, ব্যবহার করা হয়, সেটার এখানে আমি চিত্র নিয়ে এসছি, মানে লেখাটা নিয়ে এসছি এনসিইআরটির। কি সেই 5টা আর কি? দেখে নাও। 5টা আর হলো তোমার রিফিউজ মানে প্রত্যাখ্যান, রিডিউস মানে ব্যবহার হ্রাস করা, রিইউজ মানে পুনর্ব্যবহার, আর রিপারপাস মানে ভিন্ন কাজে পুনর্ব্যবহার, আর রিসাইকেল মানে পুনরাবর্তন।
তো কোনটার মানে কি একটু বুঝি। এই যে এখানে এগুলো কি নির্দেশ করে লেখা ছিল ডিটেল অনেক বড় করে, আমি মানে বুঝিয়ে দিচ্ছি শর্টে, খুব সুন্দর করে দেখো। রিফিউজ প্রত্যাখ্যান, বুঝতেই পারছো, মানে আমাদের যেটা পরিবেশের ক্ষতি করছে সেটা প্রত্যাখ্যান করতে হবে। যেমন আমরা প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করব না, সেটা প্রত্যাখ্যান করব, তাহলে সেটা হয়ে যাবে রিফিউজ। রিডিউস, রিডিউস ব্যবহার হ্রাস করা। কি ব্যবহার হ্রাস করতে পারি? যেমন ধরো আমরা জল, যতটা জল দরকার ততটা ব্যবহার করতে পারি। কল বিনা কারণে খুলে রাখলে, ট্যাপ কল যদি খুলে রাখি জল অপচয় হবে, তো যতটা দরকার ততটা ব্যবহার করব, অর্থাৎ ব্যবহার হ্রাস করা। তো আমার ঘরের কারেন্ট, আমি ধরো যেই ঘরে নেই সেই ঘরেও অনেকে কি করে, পাখা চালিয়ে রাখলো, লাইট জ্বালিয়ে রাখলো, সেটা তো দরকার নেই, তার মানে ব্যবহার হ্রাস করছি, রিডিউস করছি, তাই না? পরিবেশের সম্পদ রক্ষা হচ্ছে, মানে পরিবেশ রক্ষা হচ্ছে। রিইউজ মানে পুনর্ব্যবহার। রিইউজ মানে কি? পুনর্ব্যবহার। ধরো তুমি একটা জলের বোতল কিনলে, জল খেলে, এবং তারপরে কি করলে, সেই বোতলটা তুমি আবার জল ভরে বাড়িতেও ব্যবহার করছো জল খাওয়ার জন্য, তার মানে তুমি রিইউজ করছো। আবার তারপরে বলছে ভিন্ন কাজে পুনর্ব্যবহার বা রিপারপাস। যেমন ভিন্ন কাজে পুনর্ব্যবহার মানে তুমি ধরো একটা কাপে চা খাও, সেই কাপের যে ডানটা হাতল সেটা ভেঙে গেল, সেটা ভেঙে যাওয়ার পরে তুমি সেই কাপটায় জল ভরে দিয়ে তোমার ব্যালকনিতে রেখে দিলে, পাখিরা খেতে পারলো, তার মানে তুমি ভিন্ন কাজে সেটাকে ব্যবহার করছো, পুনর্ব্যবহার করছো, ঠিক আছে। তারপরে রিসাইকেল মানে পুনরাবর্তন। পুনরাবর্তন কিরকম? যেমন ধরো তোমার এই যে প্লাস্টিক, কাগজ, প্লাস্টিকের ধরো একটা বোতল রয়েছে, কাগজ করে নিরা কি করে, সেটা নিয়ে যায়, নিয়ে গিয়ে সেটা তো আমাদের পরিবেশের পক্ষে ভালোই, তাই না? নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পরে সেটা তো কোনো কারখানায় যাচ্ছে, এবং সেটা কি হচ্ছে, আবার নতুন কিছু তৈরি হচ্ছে, সেটাকে গলিয়ে বা সেটাকে অন্য পদ্ধতির মাধ্যমে নতুন কিছু তৈরি করা হচ্ছে, তার মানে পুনরাবর্তন হচ্ছে, রিসাইকেল হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে পাঁচটা আর কি কি? রিফিউজ, রিডিউস, রিইউজ, রিপারপাস, রিসাইকেল। তাহলে কোনটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, রিজেনারেশন, পাঁচটা আর এর মধ্যে নেই। নেক্সট, এইবারে 26 নম্বর বলেছে জৈব অবিয়োজ্য প্লাস্টিক সম্পর্কিত নিম্নলিখিত তিনটি বিবৃতি প্রাণী, উদ্ভিদ এবং আশেপাশের পরিবেশের উপর প্রভাব নির্দেশ করে, অমিলটি নির্বাচন করুন। দেখো, জৈব অবিয়োজ্য মানে যেটা পরিবেশের সাথে মিলে যায় না, মিশে যায় না, যেমন প্লাস্টিক, এখানে বলেই দিয়েছে জৈব অবিয়োজ্য প্লাস্টিক, তো সেটা আমাদের পরিবেশের উপর প্রভাব ফেলছে। কোনটা প্রভাব ফেলে না? তো আমাদের কি আছে, ড্রেনগুলিকে অবরুদ্ধ করে, একদম প্লাস্টিক ড্রেনগুলিকে অবরুদ্ধ করে, প্রাণী দ্বারা খাওয়া হলে মারাত্মক হতে পারে, একদম সঠিক, প্লাস্টিক ব্যাগ মজবুত এবং মজবুত ক্যারি ব্যাগ, তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, কারণ এইটা পরিবেশের উপর যে প্রভাব ফেলছে সেটা নির্দেশ করছে না, তাই না? তাহলে এইটা অমিল। আর মাটির উর্বরতাকে কমিয়ে দেয়, একদম প্লাস্টিক যদি মাটিতে মিশে থাকে সেটা কখনো তোমার সম্পূর্ণ কি হবে না, বিয়োজিত হবে না, তাই জন্যই তো জৈব অবিয়োজ্য, অর্থাৎ মাটিতে মিশবে না, তাই উর্বরতাকে নষ্ট করবে। নেক্সট, এবারে 27 নম্বর, এই শিফটের 27খানা সায়েন্সের কোশ্চেন এসছে, ঠিক আছে। নিচে কিছু কারণ দেওয়া হলো যা কিডনির সক্রিয়তা কম করে এবং শরীরে বিষাক্ত পদার্থের সঞ্চয় বৃদ্ধি করে, ভুল বিকল্পটি নির্বাচন করুন। দেখো, কিডনির সক্রিয়তা কম করে আর শরীরে বিষাক্ত পদার্থের সঞ্চয় বৃদ্ধি করে, ভুল কোনটা? তাহলে ভুল কোনটা? দেখো, ধূম্রপান না করা, এটাই অ্যান্সার হয়ে যাবে, কারণ ধূম্রপান না করলে কিডনির সক্রিয়তা কম করবে কেন? তার মানে ধূম্রপান যদি না করি তাহলে কিডনির সক্রিয়তার উপরে কোনো প্রভাব পড়ে না, তো এইটা আমাদের ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা কিডনির সক্রিয়তা কম করছে না। তাহলে বাকিগুলো দেখো, কিডনিতে রক্তের সীমিত প্রবাহ কিডনির সক্রিয়তা কম করে, আঘাত, কিডনিতে আঘাত সক্রিয়তা কম করে, সংক্রমণ হলেও সক্রিয়তা কম করবে, বা বিষাক্ত পদার্থের সঞ্চয় করবে, তাই না, সঞ্চয় বৃদ্ধি করবে। তো আমাদের এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ, ধূম্রপান না করা। ওকে, তো আমাদের এই শিফটের সব কোশ্চেন কমপ্লিট। ভিডিওটিকে সবাই একটু লাইক করে দিও, আর তোমাদের সায়েন্সের আমি চ্যাপ্টার ওয়াইজ এনসিইআরটি বেস চ্যাপ্টার ওয়াইজ একটা বাংলায় কোর্স আনতে চলেছি, ঠিক আছে, যেখানে আমি একদম যেরকম পরীক্ষা 2022-এ 2024-এ যেমন হয়েছে আমি সম্পূর্ণ এনসিইআরটি বেসড তোমাদের সায়েন্স করাবো, ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে বায়োলজি, পুরোটা তোমাদের করাবো, সাথে এই এনভায়রনমেন্টও করিয়ে দেবো, ঠিক আছে, কারণ এনভায়রনমেন্টটাও সায়েন্সের মধ্যেই অ্যাড করা হয়েছে। তো সম্পূর্ণটা আমি তোমাদের ওই কোর্সের মধ্যে করাবো চ্যাপ্টার ওয়াইজ, এবং সেখানে পিডিএফ নোটস দেবো এবং ভিডিও ক্লাস হবে। তো সেটাই যদি তোমরা জয়েন করতে ইচ্ছুক হও, যারা যারা আগ্রহী আছো,
তারা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, ওই গ্রুপে জয়েন করে রাখবে। আমি এপ্রিল মাসে এটা সেই কোর্সটা স্টার্ট করব, তোমাদের ওই গ্রুপের মধ্যে আপডেট দিয়ে দেবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করোনি, জয়েন করে নিও। ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।